তো এবারে আমরা আলোচনা শুরু করব মূলধন ব্যয়ের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে। অর্থাৎ কোন কোন উপাদানগুলোর কারণে মূলধন ব্যয় হ্রাস বা বৃদ্ধি হতে পারে এবং কেন সেগুলো বৃদ্ধি হয় সেগুলো জানার চেষ্টা করব। প্রথম হলো মূলধন ব্যবহারের ক্ষেত্র। মূলধন সংগৃহীত মূলধন কোন ক্ষেত্রে বা কোন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূলত মূলধন ব্যয় মূলধন কাঠামোর উপর নির্ভর না করে বা মূলধন কাঠামোর যে উপাদানগুলো রয়েছে সেগুলো সংমিশ্রণের উপর নির্ভর না করে মূলধন ব্যয় অ্যাকচুয়ালি নির্ভর করে কোন প্রকল্পে সংগৃহীত মূলধন ব্যবহার করা হচ্ছে। যদি প্রকল্পটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিনিয়োগকারীরা অধিক বেশি উপার্জন হার প্রত্যাশা করে, আবার যদি প্রকল্পটি ঝুঁকিহীন হয় অর্থাৎ ঝুঁকিহীন হয় সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু ঝুঁকিহীন উপার্জন হারই প্রত্যাশা করবে। ওকে, কাজে যত বেশি ঝুঁকি হবে তত বেশি উপার্জন হারও বিনিয়োগকারীরা প্রত্যাশা করবে, কারণ এই ক্ষেত্রে তারা ঝুঁকি অধিহার হিসাবে নির্দিষ্ট উপার্জন হার পাওয়ার প্রত্যাশা করে থাকে। ওকে, তারপর হচ্ছে মূলধন কাঠামো। একটা মূলধন কাঠামো বলতে কি বুঝি আমরা? মূলধন কাঠামো হচ্ছে মূলধন তহবিল হিসেবে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলোর সংমিশ্রণ। ওকে, তো মূলধন কাঠামোতে সবচেয়ে বেশি ব্যয়বহুল মূলধন কাঠামো হচ্ছে সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, এবং সবচেয়ে কম ব্যয় সম্পন্ন মূলধন উপাদান হচ্ছে সেটা হচ্ছে ঋণ। অর্থাৎ ঋণের ব্যয় মূলধন কাঠামোতে অন্যান্য উপাদান অপেক্ষা সর্বাপেক্ষা কম। ওকে, তো মূলধন কাঠামোর উপরেও কিছুটা মূলধনের ব্যয় নির্ভর করে যে মূলধন কাঠামোর সংমিশ্রণটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা বললাম ইকুইটি শেয়ারের ব্যয় সবচেয়ে বেশি, অর্থাৎ মূলধন কাঠামোর যদি ম্যাক্সিমাম মূলধন আনুপাতিক হারে ইকুইটি শেয়ারের পরিমাণ বেশি থাকে তার মানে কিন্তু মূলধনের ব্যয় কি হবে? বেশি হবে। আবার যদি মূলধনের টোটাল মূলধনের বেশিরভাগ অংশ ঋণ মূলধনের মাধ্যমে সরবরাহ করা হয় তাহলে কিন্তু যেহেতু ঋণের ব্যয় কম সেই ক্ষেত্রে মূলধনের ব্যয়ও হ্রাস পাবে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে মূলধন কাঠামোতে ঋণের ব্যয় কম হলেও ঋণ যত বেশি গ্রহণ করা হয় অর্থাৎ অধিক পরিমাণ ঋণ গ্রহণ করার সাথে সাথে ফার্মের স্থির ব্যয় বৃদ্ধি পায়। স্থির ব্যয় কোনটা? যেটা সুদ হিসেবে পরিশোধ করা হয়। আমরা জানি মুনাফা হোক বা না হোক সব সময় পাওনাদারদেরকে বা ঋণদাতাদেরকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, অর্থাৎ যেটা ফার্মের স্থির ব্যয় বৃদ্ধি করে। এবং স্থির ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ফার্মের কি হয়? আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। এই আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কারণে ফার্মের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা ওই ফার্ম থেকে যেহেতু ঝুঁকি বেশি তারা বেশি বেশি উপার্জন হারও প্রত্যাশা করেন। অর্থাৎ ঋণের আনুপাতিক পরিমাণ যত বেশি বাড়বে তত বেশি আবার যে ঝুঁকিও বাড়বে, সাথে সাথে উপার্জন হার বা ঋণের ব্যয়টাও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঋণের ব্যয় হচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সর্বনিম্ন হয়। ঠিক আছে, তার থেকে যদি আবার বেশি ঋণ গ্রহণ করে তাহলে কি হবে? তাহলে ফার্মের যে মূলধনের সার্বিক ব্যয় সেটা আবার বৃদ্ধি পেতে থাকবে। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত মূলধন কাঠামোর উপর কিভাবে মূলধন ব্যয়ের উপর প্রভাব বিস্তার করে সেটা আলোচনা ছিল। তারপর হচ্ছে লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতি বলতে বোঝায় যেটা একটা ফার্ম তার টোটাল অর্জিত মুনাফা বা নেট মুনাফার কতটুকু অংশ লভ্যাংশ হিসেবে বন্টন করবে। আমরা জানি কোন ফার্মই তার নেট মুনাফা হিসেবে অর্জিত পুরোটা অর্থ লভ্যাংশ হিসেবে বন্টন করে না। তারা কি করে? একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সবসময় নিজেদের কাছে রেখে দেয়, যেটা হচ্ছে সংরক্ষিত আয়। তো সংরক্ষিত আয় আমরা জানি সাধারণ শেয়ারের থেকে একটু কম ব্যয়বহুল, তবে সংরক্ষিত আয় সাধারণ শেয়ার মোটামুটি একই জিনিস। ঠিক আছে, জাস্ট এটার মধ্যে ওই ব্যক্তিগত কর হারটাকে অ্যাডজাস্ট করা হয়। এখন লভ্যাংশ নীতি অনুযায়ী যদি অধিক পরিমাণ সংরক্ষিত আয় ফার্ম নিজের কাছে রেখে দেয় তাহলে কি হবে? সেই সংরক্ষিত তহবিলটা ব্যবহার করার কারণে, অর্থাৎ সংরক্ষিত তহবিল যত বাড়বে সাথে সাথে সংরক্ষিত তহবিলের যে ব্যয় সেটাও কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, আর সংরক্ষিত তহবিল বলতে মূলত সাধারণ শেয়ারকে ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ সংরক্ষিত তহবিল যখন একটা কোম্পানির নিকট থাকে তখন সেটা সাধারণ শেয়ারের মধ্যে কাজ করে। সংরক্ষিত তহবিলের উপর ফার্মগুলো কি করে? আবার সেই সংরক্ষিত তহবিলের উপর সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করে। ওকে, তো তাহলে যেহেতু এটা সাধারণ শেয়ারের মতোই আচরণ করে, আর আমরা জানি সাধারণ শেয়ার কি সর্বাপেক্ষা ব্যয়বহুল একটা তহবিল, অর্থাৎ লভ্যাংশ নীতি যত বেশি কঠোর করা হবে, যত বেশি সংরক্ষিত মুনাফা বেশি বেশি করে কোম্পানি ধরে রাখবে তত বেশি কি হবে? তত বেশি ফার্মের মূলধনের যে ব্যয় সেটা বেড়ে যাবে। আবার লভ্যাংশ নীতি যদি শিথিল করা হয়, অর্থাৎ লভ্যাংশ যদি বেশি
প্রদান করা হয় এবং ফার্মে যদি সংরক্ষিত তহবিল কম পরিমাণে রাখা হয় তাহলে তখন কি হবে, ফার্মের যে মূল্য সেই ফার্মের মূল্য আবার কিন্তু হ্রাস পেতে থাকবে। কারণ দেখা যাবে যে ফার্মে যখন প্রয়োজনীয় তহবিল দরকার তখন ফার্মের অভ্যন্তর বা ফার্মের ভেতর থেকে নিজে থেকে দেওয়ার মতো তহবিল, পর্যাপ্ত তহবিল ফার্মের কাছে সংরক্ষিত নেই, অর্থাৎ বাইরে থেকে তখন আবার ঋণ করে আনতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, ফার্মের যে স্থির ব্যয় সেটা আবার বৃদ্ধি পাবে এবং স্থির ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ঝুঁকি বৃদ্ধি পাবে, অর্থাৎ বিনিয়োগকারীরা তখন আরো বেশি বেশি উপার্জন হার প্রত্যাশা করবে। তারপর হচ্ছে বিনিয়োগ নীতি। বিনিয়োগ নীতি বলতে বোঝায় যে একটা ফার্ম কোন ধরনের প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়, সেটা কি কম ঝুঁকিপূর্ণ প্রকল্প নাকি উচ্চ ঝুঁকিপূর্ণ প্রকল্প। যদি প্রকল্পের ঝুঁকি উচ্চ ঝুঁকিপূর্ণ হয় তাহলে বিনিয়োগকারীরা সেখান থেকে উচ্চ আয়ের হার প্রত্যাশা করবে, আর যদি কম ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেখান থেকে তারা কি করবে, কম আয়ের হার প্রত্যাশা করবে। অর্থাৎ এই যে বিনিয়োগ কোথায় করা হচ্ছে, প্রকল্পের ঝুঁকির উপর ডিপেন্ড করে কি হচ্ছে, বিনিয়োগকারীদের আচরণ বা প্রত্যাশাটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়লে ফার্মকে বেশি ব্যয় বহন করতে হবে, বিনিয়োগকারীদের প্রত্যাশা কমলে ফার্মকে কম ব্যয় বহন করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে বিনিয়োগ নীতিও এই মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। এরপর সুদের হার। সুদের হার বলতে বাজারে সার্বিক সুদের হারকে বোঝানো হচ্ছে। বাজারে যদি বিদ্যমান অন্যান্য যে আর্থিক সিকিউরিটি গুলো রয়েছে সেগুলো সুদের হার বৃদ্ধি পায় তখন কি করতে হবে, তখন ফার্ম বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অন্যান্য আর্থিক সিকিউরিটির সাথে পাল্লা দিয়ে নিজেদেরও বেশি বেশি সুদের হার প্রদান করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি বাজারে সার্বিক সুদের হার বৃদ্ধি পায় ফার্মের মূলধন ব্যয়ও বৃদ্ধি পাবে, আবার যদি সার্বিক সুদের হার কমে যায় সেক্ষেত্রে ফার্মের মূলধন ব্যয়ও কমে যাবে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বলতে মনে হচ্ছে যেটা বোঝায় যে একটা দেশের সার্বিক মূল্য স্তরের বৃদ্ধি, পণ্য বা সেবার মূল্য আমরা জানি এটা সবসময় কি হয়, সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ঠিক আছে, তো একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি হয় এভাবে যখন পণ্য বা সেবার মূল্য বাড়ে তখন পণ্য বা সেবার মূল্য বাড়ার সাথে সাথে পণ্যের চাহিদা বাড়তে শুরু করে বা চাহিদার পরিবর্তন হতে শুরু করে। ঠিক আছে, তারপর হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো রয়েছে উৎপাদন, কর্মসংস্থান, এগুলোর উপর এই মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ওকে, তো সেটার উপর প্রভাব বিস্তার করার কারণে দেখা যায় যে অন্যান্য যে আর্থিক এককগুলো রয়েছে এগুলো ঘুরে ফিরে এসে মূলধন ব্যয়ের উপরও এই মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে বিস্তার লাভ করে। কিভাবে, যেমন মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় অর্থাৎ দেশের পণ্যের মূল্যস্তর যদি বাড়ে তখন বিনিয়োগকারীরা কি করবে, বিনিয়োগকারীরা তখন এই বাড়তি চাহিদা মেটানোর জন্য ফার্মকে প্রেসার দেওয়া শুরু করবে যে যেহেতু মূল্যস্তর বেড়ে গেছে তার মানে আমাদের যে উপার্জন হারটা সেটাও বাড়াতে হবে। আর এখানে বলে নেওয়া ভালো মুদ্রাস্ফীতির কারণে কিন্তু সার্বিক সুদের হার বৃদ্ধি পায়। ঠিক আছে, এজন্য তখন বিনিয়োগকারীরা কি করবে, ফার্মকে প্রেসার দেওয়া শুরু করবে যেহেতু মুদ্রাস্ফীতির কারণে বাজারে সার্বিক সুদের হার বৃদ্ধি পাইছে তার মানে আমাদেরও এখন বেশি বেশি উপার্জন হার আপনাকে ফার্মকে প্রদান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফার্ম বেশি বেশি উপার্জন হার বিনিয়োগকারীদের প্রদান করবে। তাহলে কি হলো, পরোক্ষভাবে মুদ্রাস্ফীতির কারণে ফার্মের যে মূলধন ব্যয়, সার্বিক মূলধন ব্যয় সেটাও কি হলো, বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে মূলধন ব্যয়ের উপর প্রভাব বিস্তার করে। আর সর্বশেষ হচ্ছে কর্পোরেট কর হার। কর্পোরেট ট্যাক্স হচ্ছে কোম্পানি নিজের যে অর্জিত আয় সেটার উপর যে ট্যাক্সটা দেয় সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। তো এই কর্পোরেট ট্যাক্সের কারণে আমরা জানি কোম্পানি একটা পরোক্ষ কর সুবিধা লাভ করে। ওকে, যদি এই কর্পোরেট কর হার বাড়ানো হয় তাহলে কি হয়, তাহলে ওই যে কর সুবিধা এটার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ কর পরবর্তী মুনাফার যে ব্যয়, ঠিক আছে স্যার, কর পরবর্তী সুদের যে ব্যয়, ঠিক আছে সেটা কি হয়, সেটা কমে যায়। আবার যদি কর হার কমিয়ে দেওয়া হয় তাহলে কর পরবর্তী সুদের যে ব্যয় সেটা আবার বৃদ্ধি পায়। অর্থাৎ কর হারের সাথে কর পরবর্তী সুদের ব্যয় বা ঋণের কার্যকরী ব্যয়ের কি একটা নেগেটিভ বা বিপরীত সম্পর্ক বিদ্যমান। ওকে, তার মানে কর্পোরেট কর হার কি করতে পারে, কর্পোরেট কর হারও সার্বিক মূলধন ব্যয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেগুলো মূলধন ব্যয়ের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে।